কেরোসিনের গন্ধতেই এবার ঈশার সন্দেহর তালিকায় চলে এলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মালা বদলের আগে সকলে মিলে বলতে থাকে যে এবার তো মালা বদল হবে, মালা কই মালা কই, ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে সত্যি তো মালাটা তো আমি ভুলেই গিয়েছি, রায়ের রুমে আমি রেখে চলে এসেছি। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে সর্বনাশ করেছে, এবার যদি সেই মালা নিতে গিয়ে এই ঈশা বৌদি যদি কোনো মতে কেরোসিনের গন্ধ পেয়েছে তাহলে তো সে আমাকে সন্দেহ করা শুরু করে দিবে, কারণ সেই রুম থেকে তো কিছুক্ষণ আগে আমি বেরিয়েছি এবং সেটা তো তার ছোটো যা দেখেছে আমাকে, তাই না? ঠিক সেই সময় যখন ঈশা মালা আনার জন্য রাইয়ের রুমে যেতে নেয়, ঠিক সেই সময় ঈশাকে আটকে দিয়ে নীলু বলতে থাকে যে আরে ঈশা বৌদি তুমি কেন কষ্ট করছো, আমি বরঞ্চ গিয়ে নিয়ে আসছি। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে না নীলু, আমি যে কাজটা করি সেটা আমি নিজেই করতে পছন্দ করি, তাই তোমার এই বিষয়ে কোনো রকম কোনো ইন্টারফেয়ারেন্স আমি অন্তত পছন্দ করবো না, তুমি যেখানে আছো তুমি সেখানেই থাকো, আমি নিয়ে আসছি। ঠিক সেই সময় ঈশা যখন সেই মালাটা নিয়ে আসার জন্য রাইয়ের রুমে যায়, সেখানে এর কেরোসিনের গন্ধ পাওয়া মাত্র ঈশা বলতে থাকে যে কী ব্যাপার, এখান থেকে এতটা কেরোসিনের গন্ধ কোথা থেকে আসছে, কারণ আর যাই হোক না কেন আমার তো মনে হয় না যে রান্নার ঠাকুররা আর যাই হোক যে কেরোসিন ব্যবহার করবে আর তার আর গন্ধ এখানে আসবে, কিন্তু এখানে কী করে আসছে কিছু তো বুঝতে পারছি না। ঠিক সেই সময় রঞ্জন গিয়ে বলতে থাকে যে আরে ব্যাপারটা কি তুমি আর বলো তো, তোমাকে কখন থেকে আমরা খোঁজ করছি, তুমি এখনও এখানেই রয়ে গেছো, মালা নিয়ে আসতে তোমার কতটা টাইম লাগে। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে আচ্ছা রঞ্জন তুমি আমার একটা কথা বলো তো, এখানে কি তুমি কোথাও কেরোসিনের গন্ধ পাচ্ছ? ঠিক সেই সময় অঞ্জন বলতে থাকে যে এখন এই কেরোসিনের গন্ধ নিয়ে তোমার যাচাই বাছাই না করেও চলবে, যেটা দরকার সেটা আগে আমরা কাজটা সারি, তারপরে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে কেন জানি না আমার মনে হচ্ছে যে নির্ঘাত কোনো একটা বিপদ ঘটবে, নয়তো বা কেরোসিনের গন্ধই বা কেন আসবে। ঠিক সেই সময় একে অপরকে যখন মালা পরিয়ে মালা বদল শেষ হওয়া মাত্রই রায়কে সিঁদুরিতে সিঁদুর পরিয়ে দেওয়ার জন্য ঈশা সিঁদুর কৌটোটা অনির্বাণের হাতে ধরিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তেই ঈশা বলতে থাকে যে অনিদায় সিঁদুর পরানোর আগে তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমাদের বাড়ির মেয়ের আর যাতে কোনো রকম কোনো অসম্মান বা অপমান না হয় ও বাড়িতে তুমি এই দিনটা খেয়াল রাখার চেষ্টা করো, কারণ মেয়েটা কিন্তু যথেষ্ট পরিমাণে অভিমানী, তুমি নিজেও খুব ভালো করে জানো, অনেক কষ্টে কিন্তু আমি রাইকে মানিয়েছি এবং তুমিও তো যথাসাধ্য পরিমাণে এফার্ট দিয়েছো, তার জন্য কিন্তু রাই অবশেষে তোমার সঙ্গে বাড়ি ফিরতে রাজি হয়েছে, এই যাত্রায় তুমি কোনো মতে আমাদের সকলে মুখ পুড়িও না। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে মুখ পোড়াবে তো দূরে থাক, আজকে তো রায় দিদিভাইকে নিয়ে এই লোকটা বাড়িই ফিরতে পারবে না, কারণ রায় দিদিভাই তো এখানেই চিরশায়িত হয়ে যাবে, কারণ রায় দিদিভাইয়ের তো বডি তোমরা খুঁজে পাবে না, ও তো জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। যতক্ষণে কিনা অনির্বাণ দাদাভাই ওকে বাঁচানোর চেষ্টা করবে ততক্ষণে তো রায় দিদিভাই মরে ভূত হয়ে যাবে, আর আমার প্রতিশোধ নেওয়াটাও পূরণ হয়ে যাবে, জাস্ট কিছুক্ষণের অপেক্ষা, তারপরে ধুম করে রায় দিদিভাই ফুটে যাবে এবং রায় দিদিভাইকে আর কেউ কোনোদিনও অবধি দেখতে পাবে না। আর রায় দিদিভাই তোর মুখের হাসি জাস্ট কিছুক্ষণের জন্য, তারপরে তোর এই মুখের হাসি কী করে বিষাদের ছায়ায় বিষিয়ে দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ঠিক সেই সময় রাইকে যখন অনির্বাণ ঠিতিতে সিঁদুর পড়ে, ঠিক সেই সময় রায়ের চোখ থেকে জল পড়া মাত্র অনির্বাণ বলতে থাকে যে আজকের পর থেকে আর কোনো মতে তোমার চোখের থেকে আমি জল পড়তে দেখতে চাই না রাই, কারণ তোমার চোখের জল পড়া মানে কিন্তু আমার নিজেকে অপরাধী বলে মনে হবে, যে আমি হয়তো বা তোমাকে ভালো রাখতে পারিনি বিধে তোমার চোখে জল চলে এসেছে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ আমার বড্ড বেশি ভয় করছে, তোমার দেওয়া এই স্মৃতির সিঁদুর আমি রক্ষা করতে পারবো তো সারা জীবন? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।